অজানা সত্যের আরও একটি নতুন হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি, রাজর্ষি। আজকের এই হরর পডকাস্টে রয়েছে একটা ঘোস্টলি কল রেকর্ডিং। আর আজকের কল রেকর্ডিংয়ে যিনি আমাকে ঘটনাটি শুনিয়েছেন, ঘটনাটি তার পরিবারের সঙ্গে ঘটেছে। ঘটনাটি হলো কালো জাদু করে বান মারার ঘটনা। একটা ফ্যামিলিতে কালো জাদু করে বান মারার পর কি ঘটেছিল সেটি আপনারা জানতে পারবেন আজকের এই পডকাস্টে। আজকের এই পডকাস্ট খুবই ইন্টারেস্টিং, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই আজকের এপিসোডটিকে একটি করে লাইক করে দাও, শেয়ার করো নিজের বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলো না। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড। তো আজকে আমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছে আমাদের অজানা সত্য চ্যানেলের একজন সদস্য। তার নাম হচ্ছে সায়ন সাহা। আজ সে আমার সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছে এবং সে একটি ভয়ের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। আর এপিসোডটাকে শুরু করবার আগে সকলকে আরও একটি জিনিস জানিয়ে দিই, আপনারাও যদি সায়নের মতো আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান, তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে একটা মেল আইডি দেখতে পেয়ে যাবেন। সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, সেখানে আমার ফোন নাম্বারটিও দেওয়া রয়েছে, সেখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে আপনারাও আমার সঙ্গে কল রেকর্ডিংয়ে থেকে ঘটনা শেয়ার করতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা সায়নের মুখ থেকে ঘটনা শুনে নেব। তো হ্যালো সায়ন। হ্যাঁ, নমস্কার আদিশিরা। হ্যাঁ, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা সব ভালো আছো? হ্যাঁ, অবশ্যই আমরা সবাই ভালো আছি। আর আজ তুমি আমার সঙ্গে কলে রয়েছো, যে ঘটনাটা শেয়ার করবে বলেছিলে আমাদের সঙ্গে, হ্যাঁ সেই ঘটনাটা একটু শেয়ার করো। হ্যাঁ, তাহলে শুরু করছি। হ্যাঁ, অবশ্যই। আজকে আমি যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার মায়ের সাথে ঘটেছিল, আমার নিজের মায়ের সাথে। এবং তার মধ্যে আমি আমার বোনও ইনভলভ ছিলাম আর কি। এই ঘটনাটা 2022-এর হয়েছিল, 2022-এর ঠিক মিডিল পজিশনে, যত সম্ভব ওটা জুলাই বা আগস্ট মাস ছিল। হুম। এবার অ্যাকচুয়ালি কি হয়, আমরা ফ্যামিলির কেউ এই কালা জাদু বা এই ব্যাপারটা বিশ্বাস করতাম না, যে এগুলো অ্যাকচুয়ালি হয় আর কি, প্রেত চালনা বা কিছু, বা বান মারার বিষয়টা। এবার এই জিনিসটা আমাদের সাথে হয়েছিল। আচ্ছা। এবার এই যে আমরা এর সিমটমসটা আগেও বুঝতে পেরেছিলাম, কিন্তু এই ব্যাপারটা আমরা কোনোদিনই সিরিয়াসলি নিইনি। আমাদের বাড়ির বাবা বা আমি কেউই কোনোদিন সিরিয়াসলি নিইনি। পরবর্তীতে এরা যে বাড়তে বাড়তে এমন একটা বাজে পজিশনে চলে আসবে, এটা আমরা কেউই বুঝতে পারিনি। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছিল একদিন হঠাৎ করে, ঠিক জুলাইয়ের সেকেন্ড উইক নাগাদ আমার বোনের হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। এবার এবার সাধারণত আমরা ভেবেছিলাম যে পেটে ব্যথা যখন হয়তো নয় বেশি খেলে হয়, না উল্টোপাল্টা খেলে হয়, এরকম একটা নর্মাল পেটে ব্যথা আমরা ভেবেছিলাম হয়েছে। এবার এটাকে আমরা অতটা সিরিয়াসলি নিইনি, আমরা ডক্টর দেখালাম আশেপাশে। এবার আমাদের কিছু নেইবার্সদের কাছ থেকে আমরা সাজেশন নিলাম। ওরা বললো সেরকম কিছুই না, এটা তুমি ডক্টরদের দেখাও, ঠিক হয়ে যাবে। এবার আমি আমার বোনকে দেখালাম। আমার বোনের নাম সায়ন্তনী। আমি বোনকে ডক্টরদের কাছে দেখালাম। ডক্টররা নর্মাল মেডিসিন দিলেন ঠিক হওয়ার জন্য, এবং আমার বোন ঠিকও হয়ে গেছিল। ঠিক 2 সপ্তাহ এরকম চলার পর 3 সপ্তাহ নাগাদ জুলাইয়ের, তারপরে হঠাৎ করে দেখলাম তার 2 সপ্তাহ পরে যে বোনের না হঠাৎ পটি বন্ধ হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা। ঠিক পটি বন্ধ হওয়ার সাথে সাথে ঠিক একদিন পরেই তার টয়লেটটাও বন্ধ হয়ে গেল। এবার ওই ব্যাপারটা না আমরা বাড়ির সবাই ভয় পেয়ে গেছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম, আমি বাড়িকে কি ভেবেছিল জানি না, কিন্তু আমি পার্সোনালি বুঝতে পেরেছিলাম যে না, কিছু একটা ব্যাপার বাড়িতে ঘটছে, যেটা আমরা কেউ দেখেও দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। এবার আমরা বিষয়টাকে অনেকটাই ভয় পেয়ে যাই। তারপরে বাবা অনেকটাই চিন্তিত হয়ে পড়ে ব্যাপারটায়, যে না, একটা স্বাভাবিক বাচ্চা মেয়ে, যার বয়স এখনো 10ও হয়নি, সে 8-9 বছরের একটা বাচ্চা, সে হঠাৎ করে কি এমন হতে পারে সেই বাচ্চার, যে এত শরীর খারাপ, এত পেটে ব্যথা, এতগুলো মাস চলে গেল। এবার বাবা হাল ছেড়ে দিলেন। ওনার সর্বস্ব দিয়ে উনি চেষ্টা করলেন যে মেয়েটাকে ঠিক করা, মানে আমার বোনকে। তিনি কলকাতা থেকে বনগাঁ অব্দি
যে কজন বড় বড় ডক্টর বা হসপিটাল রয়েছে প্রত্যেকটা জায়গায় আমার বোনটাকে চেক আপ করালেন, কিন্তু তার নিটফল 0 ছিল। মানে আমার বোন শরীর সে একই রকম থেকে গেল। সে পেটে ব্যথায় কাতরাতো, তার পটি না হওয়ার জন্য সে কোনো জায়গাটা মানে কোনো চেঞ্জ আসেনি, তাই তো? হ্যাঁ, কোনো চেঞ্জ আসেনি। আচ্ছা, তার মধ্যে কোনো চেঞ্জ আসেনি, অত কিছু দেখানোর পরেও, হাজার হাজার টাকা খরচা করার পরেও। এই ঘটনাটা মানে কবে থেকে শুরু হয়েছিল? মানে এই যখন বোনের বয়স 8-9 বছর ছিল? হ্যাঁ, এই বোনের যখন আমার 9 বছরের সবে পূর্ণ দিয়েছে, মানে তার বার্থডে চলে গেছে আচ্ছা ঠিক জুলাইয়ের আগে, তার পরের উইক থেকে এটা শুরু হয়েছিল আর কি। আচ্ছা। এবার তারপরেও বোন সে একই রকম থেকে গেল। ঠিক এরকম ভাবেই ডক্টর দেখানো যাতে, তার বাবা ডক্টর দেখাচ্ছিলেন, ডক্টর আর নানান ডক্টরদের নানান রকমের সাজেশন হচ্ছিল, তাতে কিছুই হচ্ছে না। আমার বোন সে একই রকম ভাবে কাতরাতে, একই রকম ভাবে কষ্ট পাচ্ছিল মাসের পর মাস। এবার সেই মুমেন্টটায় একটা সাধারণ মানুষের কি হয় মানসিকতা, যে হয়তো তাকে আর বাঁচানো যাবে না, বা সে বাচ্চা মেয়েটিকে আর বাঁচানো যাবে না। এবার তখনও আমরা বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি আমার বোনের পেটে বান মারা হয়েছিল। এবার বান মারার ব্যাপারটা আমরা জানতাম না, এই ঘটনা আমি পরে আসছি, আমি বলছি কি হয়েছে। হুম। তারপরে ঠিক কয়েক মাস গেল, কয়েক মাস ঠিক কালী পুজো হবে, দুর্গা পুজো কেটে গেছিল, তখনও স্বাভাবিক ছিল। তখন ওই দুর্গা পুজোর টাইমটা আমার বোন ভালো ছিল, মানে সেরকম কোনো রিয়াকশন করতো না বা কোনো ব্যথা হতো না। এবার ওখানে ঘুরতেও গেছিলাম, ওখানেও কোনো প্রবলেম হয়নি। এরকম ভাবে দুর্গাপুজোটা কেটে গেল ঠিক, কিন্তু কালী পুজোর ঠিক 2 দিন আগে, কালী পুজোর ঠিক 2 দিন আগে রাতের বেলা ঠিক রাত 8টা, আমাদের ওখানে কারেন্ট ছিল না ওই টাইমটা, যেহেতু বৃষ্টি হয়েছিল যার ফলে কারেন্ট ছিল না। এবার যেহেতু আমাদের গ্রামীণ এলাকা, আর ওই টাইমে আমার বাবা বাড়ি ছিলাম আমি, আমার মা, আমার বোন আর কিছু আশেপাশের লোক। কারণ আমার বোন সে রাতের থেকে হয়তো বারো থেকে বাড়াবাড়িটা শুরু করেছিল, কিন্তু সে বিকেল থেকে, ঠিক বিকেল 4টে নাগাদ থেকে সে অ্যাকচুয়ালি সে কাতরাচ্ছিল, সে তড়পাচ্ছিল যে আর পারছি না। সে বলতে পারছে না হয়তো, কিন্তু তার চোখ উল্টে আসছিল, জিভ বেরিয়ে যাচ্ছিল। এবার সেই মুমেন্টে বাড়িতে একটা সে বিতিকিচ্ছিরি অবস্থা। আমিও হাল ছেড়ে দিয়েছি, মাও হাল ছেড়ে দিয়েছে, ওইদিকে বাবাও হাল ছেড়ে দিয়েছেন। অথচ বাবা চেষ্টা করছিলেন, উনি অ্যাকচুয়ালি হাবড়ায় গেছিলেন, হাবড়ায় গিয়ে কিছু ডক্টরদের সাথে কথা বললেন। ওই টাইমে আমরা ছিলাম বাড়িতে। এবার ঠিক রাত 9টার সময়, তখনও বোনের টিচার যিনি পড়ান ওনাকে আর কি, বোনকে আর কি, বোনের টিচার সহ বেশ কিছু পাড়ার লোকজন জমায়েত হয়েছিলেন, কারণ ওই টাইমটা ছিল আমার চোখে দেখা সব থেকে ভয়ঙ্কর দৃশ্য। আমার চোখে দেখা সব থেকে বিচ্ছিরি দৃশ্য ছিল আমার জীবনে ওটা। আচ্ছা, বোনের যে এই যে পেটে ব্যথা হচ্ছে, এটা মানে এই যে শেষে যেটা বললে যে বোনের প্রায় চোখ মুখ উল্টে আসছে, তারপরে বোন তর পাচ্ছে, তো এই ঘটনাটা ঘটছে কদিন ধরে? এই ঘটনাটা মেইনলি সেই দিনই ঘটেছিল, চোখ উল্টে যাওয়া বা জিভ বের হয়ে যাওয়া। এর আগেও তা আমি বলেছি তোমাকে যে যেটা বললে যে পট হ্যাঁ, বন্ধ হয়ে গেছিল, টয়লেট বন্ধ হয়ে গেছিল, তা এই হ্যাঁ। ঘটনাটা মানে চলছিল কদিন ধরে? এই চলছিল সে জুলাই থেকে শুরু হয়েছে, হুম। ডাইরেক্ট অক্টোবর অব্দি টানা ব্যাপারটা চলেছে। এবার মানে তার মধ্যে অতটা বাড়াবাড়ি হয়নি। জুলাই থেকে অক্টোবর অবধি? হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপরে ওরকম হচ্ছিল। এবার হঠাৎ করে আমার একজন দিদি আছেন, ঠিক আছে, আমার কাকির মেয়ে, আমার দিদি বলছিলেন যে তোমরা তো অনেক কিছুই, অনেক ডাক্তারই দেখালো, অনেক হাজার হাজার টাকায় খরচা করলা, এবার তোমাদের আমি একটা জায়গার বলছি বা একজন বাবার নাম বলছি, এই বাবার নাম বলছি, তুমি ওনার কাছে যাও। এবার অ্যাকচুয়ালি কি হচ্ছে, দিদিটাকেও অ্যাকচুয়ালি ওই পেট ডাক্তার বা ওই চালান করে ধরানো হয়েছিল, তাকেও ওই বাবাই ঠিক করে দিয়েছিলেন আর কি। তার জন্য উনি ওই দিদিরা আমাকে সাজেস্ট করলেন যে তুমি তোমার বোনকে নিয়ে ওইখানে যাও। বাবা মাকেও বললেন, বা বাবাও ছিলেন ওই টাইমে, চলে এসেছিলেন রাত 10টা নাগাদ, যে তোমরা ওখানে যাও, উনি আশা করি ঠিক করে দেবেন। এবার আমাদের সর্বস্ব দেওয়ার পরেও যখন বোন ঠিক হয়, তখন আমরা ঠিক করলাম যে লাস্ট একটা চান্স নেওয়া যাক, বা একটা উপয়োগ করা যাক আর কি, যে দেখা যাক কি হয়। বাবা কিচ্ছু ভাবলেন না, বাবা একদম রেডি হয়ে সবাই ব্যাগপত্র গুছিয়ে সেই রাত 11টার সময় আমরা রেডি হয়ে বোনকে নিয়ে গেলাম অটো করে। আমাদের পাড়ায় একটা কাকার কাছ থেকে অটো ভাড়া করেছিলাম। জায়গাটা ছিল বদরের বল্লভপুর শেখপাড়া জায়গা, ওই জায়গাটার নাম।
এবার আমরা যখনই বদর ক্রস করে গেলাম, বদর ক্রস করার পর আমরা যখন চাকলা ধামটাও ক্রস করে গেলাম, ঠিক সেই বল্লভপুর শেখপাড়ার থেকে না হলো প্রায় 2 কিলোমিটার আগে অটোর মধ্যে আমার মা হঠাৎ করে না মানে ভীষণ পিটিকিচ্ছিরি ভাবে কান্না শুরু করে দিলেন। মানে তখন মানুষের মানে কান্না তো। হ্যাঁ বলো। বদরের এই মানে বদরটাকে পেরিয়ে যাওয়ার পরে যখন তুমি অটোটা ধরলে, হ্যাঁ। তখন তোমার হ্যাঁ। কান্নাকাটি শুরু করে দিল? না না, বদর পেরিয়ে গিয়ে আমরা চাকলাটাও পার হয়ে গেছি। আচ্ছা। চাকলা পেরিয়ে গেছি যখনই, এবার ঠিক বল্লভপুরের আগে 1-2 কিলোমিটার আগে রাস্তায় আমার মা হঠাৎ খুব বাজেভাবে চিৎকার শুরু করলেন অটোর মধ্যেই? অটোর মধ্যেই চলন্ত অবস্থায়। এবার আমার ভাগ্যিস আমার বোন হয়তো মার হাতে ছিল না, না হলে বোনকে হয়তো রাস্তার মধ্যে ওখানে ফেলে দিত চলন্ত অটোতে। আচ্ছা। ভগবান সেদিন হয়তো বোনকে বাঁচিয়ে দিয়েছে, এটা ছিল প্রথম স্টেপ। আর এবার তখন না সঙ্গে সঙ্গে অটো যে ড্রাইভার, বুঝতেই পারছো, ভয় পেয়ে গেছে। এবার অটো ড্রাইভারের পাশেই মা বসেছিলেন আর কি, রাইট সাইডে। এবার অটো ড্রাইভার তো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে অটোটা বন্ধ করে দিয়েছে। আর বুঝতেই পারছো সে যেতে যেতে না হলো 1-1.5 ঘন্টা রাস্তা, সেই রাত তখন 12টা বাজে। ওই মুমেন্টে সে চারিদিকে অন্ধকার, কোনো লোকজন নেই, একটা বিন্দু মাত্র লোক নেই, কাউকে দেখা যাচ্ছে না। অটোর মধ্যে মাত্র আমরা 3জন, আমরা 4জন ফ্যামিলির লোক আর 4জন বাইরে, মানে আমরা পাড়া প্রতিবেশীরা নিয়ে গেছিলাম আর কি। আচ্ছা। এবার অটোটা থামানোর পরে সবাই জিজ্ঞাসা করলো মাকে যে তোমার কি হয়েছে। এবার ইনফ্যাক্ট আমার বাবাও জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে, তুমি এরকম ভাবে যে কাঁদছো কেন। এবার তখনও আমরা বুঝতে পারিনি যে মার মধ্যে অ্যাকচুয়ালি ওরা আছে। মার মধ্যে? অ্যাকচুয়ালি মাকে ওরা অ্যাটাক করেছে। মা মানে মানে মেয়ে মা দুজনকে অ্যাটাক করা হয়েছে? মেয়ে মা দুজনকে অ্যাটাক করা হয়েছে এবং আমাকেও করা হয়েছিল। আমি ঘটনাটায় আসছি কিভাবে জানতে পেরেছি। আর তখন আমরা বুঝতে পারিনি যে মাকে অ্যাকচুয়ালি ভাবে অ্যাটাক করেছে আমাদের ফ্যামিলিতে। এবার আমার মা যেহেতু ছোটবেলা থেকে এইসব বিষয় একটু ভীতু আর কি, এর জন্য হয়তো মাকে ওরা অ্যাটাক করতে পেরেছে। এবার তখন মা সাবধানে মানে খুবই নর্মাল ভাবে উত্তর দিলেন যে বুঝতে কান্না কান্না অবস্থায় আর কি, যে একটা মার মন কিরকম হয় যে তার ওইটুকু একটা 8-9 বছরের মেয়ে ওরকম অবস্থা, তার মধ্যে এই রাতের বেলা এমন একটা জায়গায় যাচ্ছে। তার সব মিলিয়ে উনি বললেন যে কিছুই হয়নি, আমার মেয়েটার জন্য খুবই টেনশন হচ্ছে আর কিছুই না। এবার সবাই নর্মাল ভাবে নিয়েছে কথাটা যে না, একটা মা সাধারণত হতেই পারে। এবার আমরা গেলাম ওই জায়গাটায়, পৌঁছালাম। তুমি বিশ্বাস করবে না রাজস্বীদা, জায়গাটা এতটাই হন্টেড যে আমার চোখ বন্ধ করে ইচ্ছা করছিল চোখ বন্ধ করে আমি অটোর মধ্যেই বসে থাকি। এবার পীর বাবার বাড়িটা, তাই তো? হ্যাঁ, পীর বাবার বাড়িটা এতটাই হন্টেড, বাড়িটার পিছনে একটা কবরস্থান এবং তার ওই চারিদিকে অন্ধকার, চারিদিকে অন্ধকার। একটাই বাড়ি যেখানে একটা মাত্র একটা বাল্ব জ্বলছে। হ্যাঁ, এবার তার বাড়ির পিছনেই একটা কবরস্থান আর চারিদিকে অন্ধকার, আর তার মিডিলে একটা বাড়ি। বুঝতেই পারছো কিরকম জায়গা। আচ্ছা। এবার আমরা অটো থেকে নামলাম, ওনার বাড়িতে যখন আমরা ঢুকতে যাব, এবার উনি দেখছি উনি না রেডি আছে, মানে ওই সাধারণত সাধু বাবারা কিরকম ভাবে থাকে আর কি, গলায় মাদুরি মালা, নানান রকমের মালা পরে, একটা কালো কালারের পাজামা পাঞ্জাবি পরে, ঠিক আছে। এবার উনি আসলে কোনো মানে সাধু বা ওরকম কিছু নন, উনি আসলে না উনি অ্যাকচুয়ালি ওই কাজ করেন আর কি, হুজুর। তখন উনি না, আমরা যখন ওনার দুয়ারে উঠলাম, উনি হঠাৎ করে আমার বাবাকে দেখে বলছেন তাহলে তোরা চলেই এসেছিস আমার কাছে শেষ পর্যন্ত। এবার আমি কথাটা শুনে আমার সবাই অ্যাকচুয়ালি, আর শুধু আমি না, আমরা সবাই হতভম্ব হয়ে গেছি যে উনি জানলেন কি করে ব্যাপারটা যে আমরা আসবো। এবার উনি আমার বাবার নামও জেনে গেছেন, বলছে গোপাল, মানে আমার বাবার নাম অ্যাকচুয়ালি ননি গোপাল। উনি শুধু গোপাল বললেন যে গোপাল তোরা তাহলে চলেই এসেছিস। এবার আমার বাবা না ওখানে একটু সাহস করে প্রশ্ন বলেন যে বাবা আপনি জানেন কি করে যে আমরা এখানে আসতে চলেছি। এবার সেই মুভমেন্টে উনি অ্যাকচুয়ালি কি হয়েছে, অনেকে হয়তো বলতে পারে যে ওনাকে ফোন করা হয়েছিল বা আগে ভাগে জানিয়ে দেওয়া হয়েছিল, কিচ্ছু না। যে দিদিটা আমাকে সাজেস্ট করেছিল ওই দিদিটাও পর্যন্ত ওনাকে ফোন করেনি, উনি ওই দিদিটা পর্যন্ত ফোন করেনি। না, ইনফ্যাক্ট ওই দিদি আমাদের সাথে যায়ও নি। হ্যাঁ, ওনার বাবা মা গেছিল, ওই দিদিটাও যায়নি। দিদিটা ঘরের মধ্যে ওই টাইমে ঘুমিয়ে পড়েছিল। এবার তারপরে উনি বললেন আমাদের কথাটা খুবই অবিশ্বাস্য লাগলো। উনি বললেন যে মা তারা স্বয়ং আমাকে বলে গেছেন সব ঘুমের ঘরে। এবার কথাটা শুনে আমরা খুবই মানে অবাক হয়ে গেলাম
অ্যাকচুয়ালি কি রাজস্বী দা, আমার যিনি বাবা আছেন, হুম। উনি মা তারার বিশাল বড় ভক্ত। মানে কি বলবো, উনি মা তারার এক কথায়, উনি মা তারা ছাড়া কাউকে মানতেই চান না। ওনার কথায় মা তারা সর্বসেরা, বা উনি মা তারাকে খুবই যত্ন করেন আর কি। আচ্ছা। উনি মা তারার বিশাল বড় ভক্ত, তার জন্য উনি এইসব বিষয় অতটা ভাবতেনও না, বা ওইসব বিষয় কোনো ভাবেনও নি। উনি প্রতি বছর তারাপীঠে যেতেন, মা তারাকে পুজো দিতেন, মন ভরে আমাদের নিয়ে যেতেন। সে যাই হোক, তখন আমরা একটু বিশ্বাস করতে পারলাম যে না, উনি যেহেতু পীর বাবা, এবার হয়তো উনি এসব ব্যাপারে জানতেনই পারেন। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা বললাম যে এরকম এরকম ব্যাপার, আমাকে আলাদা করে রাখা হয়েছিল আমাদের তিনজনকে। ঠিক আছে, মানে ওই মুমেন্টে কি হয়েছিল, আমার সেন্সটা অ্যাকচুয়ালি ছিল, এবার কিন্তু আমার বোন আর আমার মায়ের সেন্সটা তখন ছিল না। আমাদের তিনজনকে না এক ঘরে রেখে দেওয়া হয়েছিল। আচ্ছা। বাইরে বাইরে মা বাবা সবাই কথা বলছে, মানে সরি, মা তখন ছিল না, মা আমাদের তো তিনজনকে আলাদা করে রাখা হয়েছিল। আমার বাবা ওই পীর বাবার সাথে কথা বললেন, সব ঘটনা খুলে বললেন, ঠিক আছে। হুম। এবার ওই পীর বাবা ওই রাতে ওনার বাড়িটা না 3 তলায় যত সম্ভব, ঠিক আছে। উনি আমাদের 2 তলায় নিয়ে গেলেন, মানে ওই ঘরটায় যে ঘরে সব ওই ঝাড়ফুঁক করানো হয় আর কি। আচ্ছা। এবার ওই ঘরে ঢুকলাম, আর ওনার ঢোকার পরে এবার চারিদিকে, যেহেতু উনি মুসলিম ছিলেন, চারিদিকে কাবা শরীফের বা সব মুসলিমদের আর কি যেসব পবিত্র স্থানগুলি রয়েছে পুরো ওয়ার্ল্ডে, প্রত্যেকটা স্থানের ছবি উনি মানে ছবি দেয়ালে আর কি রেখেছিলেন আর কি। এবার উনি বসলেন, আমাদের তিনজনকে ঘরে ঢুকিয়ে বাবাকে রেখে আর একজন আমার পাশের ঘরে একজন কাকাকে রেখে বাকি সবাইকে বাইরে বসতে বললেন। এবং প্রথমে না আমার বোনকে উনি ফার্স্টে কি একটা জল নিলেন, জল নিয়ে উনি কি সব করলেন, করার পর উনি আমার বোনকে খাইয়ে দিলেন। তুমি বিশ্বাস করবে না রাজস্বী দা, এই এত মাস ধরে যে আমার বোনটা তড়পাচ্ছিল এই একটা বিচ্ছিরি জিনিস নিয়ে, কোনো ডক্টর বা কোনো বড় বড় হসপিটাল নার্সিংহোম তাকে ঠিক করতে পারেনি। সেই জলকে আমার বোন 2 মিনিটের মধ্যে ঠিক হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, ঠিক এবং তার আছে। পেটে এবং তার পেটে ব্যথাও বন্ধ হয়ে যায়। আমি সব দেখছি অ্যাকচুয়ালি, আমি বুঝতে পারছি যে জিনিসগুলো হচ্ছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। আচ্ছা। আমি এরকম মুডে ছিলাম, হয়তো আমার কিছুটা হয়তো সেন্স আছে, আর কিছুটা নেই, মানে এক চোখ খোলে এক চোখ বন্ধ এরকম ব্যাপার আর কি। আচ্ছা। তো আমি ওই টাইমে কিছু করিনি, এবং অবশ্য ওটা হয়তো জল পোড়াই হবে, যতদূর শুনলাম বাবার কাছে পরে ওটা জল পোড়াই ছিল। এবার তারপরে উনি আমাকে দেখলেন, এবার অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমাকে না সেরকম ভাবে অ্যাটাক করতে পারিনি আর কি, ঠিক আছে। হুম। আমাকে সেরকম ভাবে অ্যাটাক করতে পারিনি, যার জন্য আমাকে উনি একটা হাত নিলেন, যত সম্ভব আমাকে মানে বোনকে সরিয়ে দিয়ে আমাকে দাঁড় করালেন। তা উনি আমাকে ওই ডান হাতের উপরে একটা আরবি হরফে হয়তো কি সব বললেন, একটা মন্ত্র পড়লেন। তারপরে উনি ওই হাতের উপরই ফু দিয়ে আমার চোখের সামনের দিকে আগালেন। তারপরে যখনই আগালেন না, তারপরে ঠিক তারপরে হয়তো আমার জ্ঞান হারিয়ে গেছিল, বাবা যতদূর বললেন। ওই জ্ঞান হারানোর পরের মুমেন্টে আমি উঠে দেখি উনি স্বাভাবিকভাবেই বসে আছেন, আমি না পাশে বসে আছি, দাঁড়িয়ে থাকা থেকে বসে আছি। এবার তখন আমি স্বাভাবিক হয়ে যাই আর কি। তো যতক্ষণ ওনার ওই মন্ত্র পড়ার পর আমি খুব স্বাভাবিক হয়ে যাই। তারপরে আমার মার সময় আসলো আর কি। উনি আমার মাকে বললেন যে তোমার কি কি সমস্যা হয় বা কতদিন ধরে হয়, উনি সবই বললেন। এবার ওনার পায়ে ধরেও কিছু ক্ষমা চাইলেন, কিসব ব্যাপারে আমি তখন বুঝতে পারিনি উনি কিসব ক্ষমা টমা চাচ্ছিল, ঠিক আছে। হঠাৎ করে উনি বললেন যে তুমি ওঠো, আমি ব্যাপারটা দেখছি। উনি আমার সঙ্গে যেই কাজটা করেছিলেন, ওই ডান হাতে মন্ত্র পড়ে আরবি হরফে, তারপরে উনি আমার ওই চোখের সামনে যখনই মা আস্তে আস্তে নিয়ে যেতে লাগলেন না, হুম। হঠাৎ করে আমার মা অজ্ঞান হয়ে গেল। এবার আমি ভেবেছিলাম আমি যেরকম অজ্ঞান হয়েছে তো মারও সেরকম ব্যাপার হবে, মা 2 মিনিট 3 মিনিট পর উঠে যাবে, এটা আমি ভেবেছিলাম সেই মোমেন্টে। হুম। ঠিক তোমাকে তখন রাজস্বী দা, মানে কিভাবে তোমাকে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না। মানে 3-4টে ভূত আমার সামনে আসলে যেরকম মুভমেন্ট হবে ওরকম মুভমেন্ট হয়ে গেছিল আমার তখন। আমার আমার পাশে আমার বাচ্চা বোনটাও রয়েছে। ঠিক এই মানে কিভাবে একটা বিকট চিৎকার, ওই রাত ঠিক 12:30 নাগাদ একটা বিকট চিৎকার, মানে পুরো ওই বল্লভপুর মনে কেঁপে গেছিল, এমন একটা চিৎকার। কে করেছিল চিৎকারটা, তোমার মা? হ্যাঁ, আমার মা চিৎকারটা শুরু করে যায়। তুমি অবাক হবে আশিসদা কথাটা শুনলে, যে 4-5 রকমের ভয়, 4-5 রকম, মানে একটা স্বাভাবিক, উনি তো মহিলা, এবার একটা মহিলার একটাই শব্দ বেরাবে স্বাভাবিক কথা, হুম। হুম। 4-5 রকমের কান্নার শব্দ বেরাচ্ছে।
এবার তুমি বুঝতেই পারছো কিরকম ব্যাপার ওটা। তাও বিকট ভাবে চিৎকার করছিলেন, বিকট ভাবে। এবার সঙ্গে সঙ্গে উনি আমার মানে মা আমার কোলে ছিল, আমার তখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, কি করবো কি করবো। সঙ্গে সঙ্গে ওই পীর বাবা আমাকে বললেন যে তুমি তোমার বোনকে নিয়ে সঙ্গে সঙ্গে এক্ষুনি বাইরে যাও, এক্ষুনি বাইরে চলে যাও। আমি কোনো ডান দিক বাদিক দেখলাম না, আমি সোজা বাইরে চলে গেলাম। এবার আমার সে মা তো চিৎকার আর্তনাদ শুরু করেছে। তারপরে মাকে মারা শুরু করলেন, আগে অ্যাকচুয়ালি চর থাপ্পড় মারা শুরু করলেন। মাকে? এবার হ্যাঁ, মাকে আচ্ছা। অকারণে। এবার ভিতরে ভিতরে রাগও হচ্ছিল আমার যে আমার মাকে মারছে, আবার এক সাইড আমি ভেবেও দেখলাম, ফ্যামিলি সাইডটাও ভেবে দেখলাম যে না, এটা উচিত, কিছু একটা ব্যাপার আছে। হুম। এবার উনি বললেন তুমি বোনকে নিয়ে নিচে চলে যাও, আর এক্ষুনি চলে যাও, তাড়াতাড়ি যাও। মানে উনি কম বলছে তুমি তাড়াতাড়ি চলে যাও সায়ন, তাড়াতাড়ি চলে যাও, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে আমরা নিচে চলে গেলাম। আমার বোনও ভীষণ কান্না, মানে বোন নর্মাল তখন হয়ে গেছিল, ওর কান্না শুরু করে ভীষণ বাজে ভাবে। এবার বুঝতেই পারছে একটা বাচ্চা মানুষ চোখের সামনে যদি ওরকম দেখে, ওর মার ওরকম অবস্থা, অবশ্যই কাঁদবে। হুম হুম। এবার আমার বোনও কান্না শুরু করে দেয়। এবার ওই পীর বাবারই হাউস ওয়াইফ আর কি, ওই পীর বাবারই ওই হাউস ওয়াইফ, ওনার তিনটে ছেলে ছিল, তিনটে বউ ছিল। ওরা আমার সব বোনকে একটা ঘরে নিয়ে গিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন, আমাকেও সান্ত্বনা দিচ্ছিলেন। ঠিক এরকম প্রায় 1 ঘন্টা ঝাড়ফুঁক করার পর, সে চিৎকার হবার পর চিৎকারটা না থেমে গেল। এবার তখন আমার বাবা এসে বললেন যে চলো, ওই পীর বাবা ডাকছেন। তো আর তোমার মা স্বাভাবিক হয়ে গেছে আপাতত। এবার গিয়ে উপরের দৃশ্য দেখলাম যে আমার মা মানে চুল যে আকড়া বেড়ে গেছিল সব খুলে, মাথার সিঁদুর লেপটে গেছে পুরো মুখে। তারপরে চুল পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে একটা সোফায় পুরো বিতিকিচ্ছিরি ভাবে শুয়ে আছে, মুখ থেকে সমানে গ্যাজা বেরাচ্ছে। এবার বুঝতেই পেরেছিলাম যে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। এবার আমার মাকে বাইরে বসিয়ে রেখে আমাকে আমার বাবাকে ডেকে ওই সাধু বাবা যেটা বললেন ওটা শোনার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি, মানে রীতিমতো চমকে গেছি ব্যাপারটা। উনি বললেন যে ঠিক জুলাই মে নাগাদ আমাদের বাড়ির উপরে আশা করি যে জানো তুমি রাজশাহী ওই পেট চালান করা ব্যাপারটা, প্রেত চালান। প্রেত চালান আর বান মারা। হুম। এবার ব্যাপার এই বানটা মেরেছিল আসলে আমার বোনকে, আমার বোনের পেটে। আর টোটাল 4 জন প্রেত, 4 জন প্রেত, তার মধ্যে 3 জন মহিলা, 1 জন ছেলে। এই 4 জন প্রেতকে আমার মায়ের মধ্যে মানে আমার বাড়ির উপর চালনা করা হয়েছিল যে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। আচ্ছা। এবার আমার ফ্যামিলিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই 4 জন প্রেতকে চালনা করা হয়েছিল। এবার তার মধ্যে 3 জন আমার মাকে অ্যাটাক করেছিল। এবার 3 জনের মধ্যে ছিল 2 জন ছেলে, 2 জন মেয়ে, 1 জন ছেলে। আর 1 জন যে মেয়েটা ছিল ওর আমাকে অ্যাটাক করেছিল। এবার একটা স্বাভাবিক কথা তোমাকে বলি, এবার একটা মেয়ে আর তার একটা ছেলে মধ্যে ঢুকে বসে আছে, তুমি বুঝতেই পারছো পরে কি কি হতে পারে সেই ছেলেটার সাথে ভিতরে ভিতরে, হয়তো সেটা প্রকাশ পাবে না। হুম। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। হ্যাঁ। এবার আমাকে না সে মানে ব্যাপারটা কি হতো, আমাকে দুর্বল করে রাখতো সব দিক থেকে। হয়তো আমার বোন মাকে মারছে, আমি ওখানে কিছু প্রতিবাদ করতে পারছি না, বা প্রতিবাদ করেও কিছু করতে পারছি না, আমার সামনে জিনিসটা ঘটছে আমি কিছু করতে পারছি না, এরকম ভাবে আমাকে করে রাখতো অ্যাকচুয়ালি। আর মেনলি আমার মার ভিতরটা পুরো ওরা শুষে নিয়েছে। উনি যা বললেন যে আমার মাকে আর হয়তো বেশি দিন বাঁচানো যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে। উনি বললেন যে ওই 4 জন এতটাই ভয়ঙ্কর যে তোমার সামনে আসে একজনই যদি তোমার 10 জনের সামনে আসে, ওই এতটাই বিকট চেহারা। মানে উনি বললেন যে আমি 3 জনের সাথেই কথা বলেছি, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। উনি যেহেতু ঝাড়ফুঁক করেন, ওই 4 জনকেই উনি রীতিমতো আর কি ঝলসে দিয়েছেন, যেটা বলে আর কি কি হয় না যে জ্বালিয়ে দেওয়া ব্যাপারটা। হ্যাঁ। উনি মানে ওই আত্মাগুলোকে ধ্বংস করে দেওয়া বা কিছু। উনি বললেন যে এতটাই ভয়ঙ্কর যে 1 জনকে দেখলে তুমি সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যাবে, এতটাই ভয়ঙ্কর। তারপরে ওইসব হয়ে যাওয়ার পর আমার বাবাকে কিছু ওইসব মানে কিছু সাজেস্ট করলেন কি কি করতে হবে। তার মধ্যে একটা অন্যরকম ছিল যে উনি বললেন যে দিনটা যত সম্ভব ছিল শনিবার, ঠিক আছে, হুম। শনিবার রাতে আমরা গেছিলাম। এবার 12টা তো পার হয়ে গেছে, রবিবার হয়ে গেছিল। এবার উনি বললেন যে আজকে ঠিক ভোর 4টের সময়, মানে তখন আমরা প্রায় রাত 1:30টা বাজে, ঠিক ওই শেখ পাড়ায় রয়েছি আমরা। উনি বললেন ঠিক ভোর 4টের সময় বাড়ি গিয়ে 4 পুকুরের থেকে জল তুলবে। হুম। ঠিক ভোর 4টের সময় 4টে পুকুর, মানে আমাদের যেহেতু গ্রামীণ এলাকা তো, হুম। এবার গ্রামীণ এলাকায় পানা পুকুর থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। উনি বললেন যে 4টে পুকুর থেকে একটু একটু করে জল নেবে 4টে বোতলে,
আর একটা জবার মালা আনবে। এবার জবার মালাটা কেন বলেছে, যেহেতু আমার বাবা ওই মা তারার ভক্ত, আর আমাদের বাড়িতে উনি বললেন যে মা তারার একটা পুকুর আছে, মানে সরি আমি কথাটা ভুল বললাম, মা তারা পুকুর বলে মা তারার একটা আশীর্বাদ আছে আমাদের বাড়ির উপর, যে কেউ অতি সহজে আমাদের ফ্যামিলিটাকে বিচ্ছিন্ন করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না অত সহজে। যেহেতু মাতার একটা আশীর্বাদ আমার বাবার ওপর রয়েছে বা আমাদের বাড়িটার উপরে আছে, তার জন্য ওরা সেরকম ভয়ঙ্কর ভাবে কিছু করতে পারেনি। বা উনি বললেন যে যদি মাতার আশীর্বাদ না থাকতো তোমাদের বাড়ির উপর, ওরা হয়তো তোমাদের 2024-এর মধ্যে পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে দিত। এতটাই ওরা মানে একটা কি বলে অ্যাগ্রেসিভ ছিল আর কি। তারপরে আমার বাবা কে মেরেছে, মানে বানটা আসলে কে মেরেছে এটা কি জানা গেছিল? আর এটা না আমার মা স্বাভাবিক হয়ে গেছিল যখন আমার মাকে ঝাড়ফুঁকের পর আমার মা জিজ্ঞাসা করেছিলেন যে বাবা একটা প্রশ্ন করবো আপনাকে। এবার উনি প্রশ্নটা করলেন যে এই কাজটা, এই জঘন্য কাজটা আমাদের ফ্যামিলির সাথে কে করেছে কেউ বলতে পারবেন? হুম এবার তুমি বুঝতে পারছো উনি উনি তো এই কথা কখনোই বলবেন না যে কে করেছে। এবার উনি ওসব কিছু বলেননি যে কে করেছে বা তার নাম উল্লেখ করেনি, বলছে তোমার খুবই কাছের একজন করেছে। হ্যাঁ, যে করেছে তোমার সব কিছু জানে সে, এবং সে জেনে শুনে করেছে ব্যাপারটা। সে শুধু এই কথাই বললেন এবং বললেন যে তুমি যে কাজটা করেছে তুমি কি তার কোনো ক্ষতি করতে চাও? এই উনি একটা কথা বললেন। আমার বাবা ওরকম মানুষ না বা আমরা ও মানুষ না, আমরা খুবই সিম্পল ভাবে বাবা উত্তর দিলেন যে না না আমি ও কোনো ক্ষতি করতে চাই না, আপনি শুধু দেখবেন যে পরবর্তীতে যেন এরকম কাজ আর কারোর সাথে না করতে পারেন, বাবা এটা বললেন। আচ্ছা। এবার এইসব হয়ে যাওয়ার পরে সে বাবা ওই ঠিক ভোর 4টের সময় আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওখান থেকে না রাত 3টে বেজে গেছে। হুম এবার বাড়ি এসে আমরা ঠিকঠাক ঘুমাতেও পারিনি। সে কোনো রকম আধা ঘন্টা আমি আর বোন ঘুমালাম, তারপরে দেখি ভোর 4টের সময় উঠে মা বাবা ওই চার পুকুরে গেলেন, ঠিক মার ওই শারীরিক অবস্থায়। আমার চার পুকুরে জল আনলেন, তারপরে সব করার পরে ঠিক তখন ওই 9টা বাজে। আমার মা তখন স্বাভাবিকভাবে নর্মাল ভাবেই ছিলেন, মানে রান্না বান্না করলেন আর কি। রান্না বান্না করার পর আমরা সব খাওয়া দাওয়া করার পর, আর হ্যাঁ একটা কথা, উনি আমাদের ওই শনিবার রাতেই বলেছিলেন যখন তিনি ছাড়াচ্ছিলেন আর কি, উনি বলেছিলেন কাল রবিবারের দুপুরের দিকে যেতে 12টার সময় আর কি, ঠিক আছে। হুম এবার আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম, সে যে কজন গেছিলাম ওই কয়জনেই, আর ওই সেম অটোতেই গেলাম। এবার ওইখানে আমরা পৌঁছালাম। এবার আমার মা তখন পৌঁছানোর সময় নর্মাল ছিল, ঠিক আছে। তার পরে যখনই ওইখানে আমার মা ঠিক উনি না ছাড়াচ্ছিলেন, অ্যাকচুয়ালি উনি খুবই ফেমাস ছিলেন, ওনার যে এলাকাটা শেখপাড়ায় খুবই ফেমাস ছিলেন ওনার ওইসব কাজের জন্য। এবার অনেক লোকজনই এসেছে ঝাড়ানোর জন্য। এবার আমার মা যখনই ওনাকে দেখলেন, ঠিক ওই মুভমেন্টে ঢুকে ওই দুতলায় গিয়ে যখন ওই ঘরে ওনাকে দেখলেন, সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে গেলেন। এবার দাদু, এবার মানে দাদু বলছি অ্যাকচুয়ালি আমার দাদুই হয়। এবার ওই বাবাটা না আমার মার দিকে দেখে কিছুক্ষণ হাসলো। এবার হঠাৎ করে উনি বললেন যে তোরা আবার এসে গেছিস। এত বলার পরও তোরা আবার এসেছিস। তখন সঙ্গে সঙ্গে আমার মা আবার সেই বিকট কান্না শুরু করে দিল। মানে আবার ধরেছে মাকে? আবার ধরেছে, ঠিক ওই রাতের টাইমে ছেড়ে দিয়ে দিল। আবার ঠিক ওই রাতে যখন একা একা আমরা মানে বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আবার ধরেছে, ঠিক আছে। এবার সবকিছু হলো, আর ওই যখন ধরলেন তখন আবার ওনার পাশে একটা ঘর ছিল, ওনার দুটো করে অ্যাকচুয়ালি ঝাড়ান, উনি পাশে আর একটা ঘর ছিল, ওখানে নিয়ে গেলেন। ওখানে নিয়ে যাওয়ার পর তারপর উনি ভালো আবার সে ঝাড়ানো শুরু করলেন, তো ভাষাতে কি খামারি শুরু করলেন কি বাজে ভাবে। তারপরে সে মারধর শুরু করলেন মাকে রীতিমতো। তারপর মা আবার স্বাভাবিক হয়ে গেল আর কি। তার কিছুক্ষণ পরে 1 ঘন্টা টানা ঝাড়ানোর পর মা আবার স্বাভাবিক হয়ে গেল। এবং আমরা আবার মানে অ্যাকচুয়ালি যখন ঝাড়াচ্ছিল না আমার বোন আমাকে নিচে চলে যেতে বলছিল আর কি বারবার, যখন আমি মাকে ঝাড়াচ্ছি। কেন কি হয়েছে উনি বলছিল যে তোমাদের সাথে এতদিন থাকার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতি একটা মায়া বেড়ে গেছে ওদের। এবং হয় না একজনের সাথে অনেকদিন থাকলে একটা মায়া হয়ে যায়। আচ্ছা। তার প্রতি একটা হৃদয় একটা সফট কর্নার হয়ে যায়। এবার ওরকম ভাবে ওদের মধ্যে আমার আর আমার বোনের জন্য সফট কর্নার হয়ে গেছিল। এবার বলছে তোমরা যতক্ষণ ওর সামনে থাকবা তোমরা ছেড়ে যেতে চাইবে না, ওরা ওর মধ্যে থাকবে। তার জন্য আমাদের উনি নিচে পাঠিয়ে দিলেন। তারপরে ওই নিচের থেকে ওনা ঝাড়ানো হয়ে গেল, তারপরে আমরা আবার গেলাম। এবার ঠিক যাওয়ার পরে উনি বললেন যে
যে 5 জন প্রেতকে মানে যে 4 জন প্রেতকে চালনা করা হয়েছিল, হুম উনি ওদের সাথে কথা বলেছেন রীতিমতো। হুম। উনি বললেন যে ওরা বলছে যে আমরা কোনো দোষী না, আমরা স্বাভাবিকভাবেই ছিলাম, একজন আমাদের পাঠিয়েছে এদের পরিবারকে ধ্বংস করার জন্য। উনি ডাইরেক্ট বলেছেন অতগুলো লোকের সামনে। আচ্ছা। উনি ডাইরেক্ট বলছেন কথাগুলো অতগুলো লোকের সামনে যে ওরা 4 জন এরকম এরকম ভাবে আমার পাশেই আছে। উনি এটা বলছে ওরা আমার পাশেই আছে। এবার তুমি বুঝতে পারছো তখন ব্যাপারটা কিরকম লাগে। উনি বলছে যে আমার পাশেই আছে, তুমি বলো যে ওদের চলে যাবে। আমাকে বলছে আর কি। আচ্ছা। এবার তখন আমি আর কি বলবো না, তখন আমি রীতিমতো না ওইদিকে আমার মানে গুজবাম্পস হচ্ছে, ওইদিকে আমার পাশাপাশি আমার মানে মানে ফুসফুস বন্ধ হয়ে যাচ্ছে, মানে এত ভয় লাগছে। ব্যাপারটা এমন হয়ে গেছে, কাকে বলবো, আশেপাশে তো কেউই নেই, হুম কাকে বলবো কথাটা। তখন উনি বলছে যে সায়ন তাড়াতাড়ি যা বলার বলো, ওরা কিন্তু আবার রেগে যাচ্ছে, ওরা কিন্তু আর সহ্য করতে পারছে না। এবার কিন্তু যদি তোমার মাকে এবার যদি ওরা অ্যাটাক করে হুম। আর কিন্তু ছাড়বেন। এবার আমি রীতিমতো ক্ষমা চাইলাম যে যে আপনারা চলে যান, আপনাদের সাথে আমাদের তো কোনো শত্রুতা ছিল না, বা আপনারা কি আমি সেটাও জানি না, আপনারা চলে যান, আর ভবিষ্যতে কারোর সাথে এরকম করবেন না। এই মানে আমি মনে মনে যা আসলো ওনাদের প্রশংসা কিছু করলাম, এইসব মন করা কথা বলে। তারপরে ওই সাধু বাবা বলে যে ঠিক আছে, ওরা শান্ত হয়েছে, ওরা চলে যাবে, তুমি এবার থেমে যাও। আমি তখন থেমে গেছি, ঠিক আছে। হুম এবার তারপরে উনি আবার সে জল পড়ার পর পরে সব দিলেন, দেওয়ার পরে উনি বললেন যে ওরা আর আসবে না, ঠিক আছে। হুম এবার উনি বললেন যে তো আমি তোমাদের বাড়ি আজকে রবিবার ছিল তো, রবিবার ওই রাত 8টা নাগাদ তোমাদের বাড়ি যাব, হুম বাড়িটাকে কি যেন বলে ওটাকে, বন্ধন করে আসবে। হুম বন্ধন করে আসবে। এবার উনি ঠিক ওই আমরা বাড়ি চলে আসলাম। এবার উনি সে রাত 7টা নাগাদ আসলেন, বাড়িতে বন্ধন দিলেন। এবার আমাদের বাড়ির 4টের দিক থাকে তো, এবার বাড়ির 4টের দিক মানে 4টে পাঁচিলে 4 রকম ওই নামাজ পড়ে ওনার ছেলেকে নিয়ে গেছিলেন আর কি, বড় ছেলে। নামাজ পড়ে কি একটা যেন কাগজে রেখে ওর মধ্যেই মানে মাটির তলায় তলায় পুঁতে দিলেন 4 কোণায়। হুম আর ওই কতগুলো আরবি হরফে লেখা কিছু কিছু নোটস আমাদের দরজা জানালে টানিয়ে রাখতে বললেন আর কি, যাতে কোনো নেগেটিভ শক্তি যাতে ঘরের মধ্যে যাতে আর না ঢুকতে পারে। আচ্ছা। এবার আমরা সেরকম ওনার কথা ওয়াইজ টানিয়ে রাখলাম, ঠিক আছে। এবার ঠিক তার 2 দিন পরে মানে সব স্বাভাবিক হয়ে গেছে। তখন আমার মনে মনে মানে আমার রাতের বেলা না 2 দিন ঘুম উড়ে গেছিল। আমার যখনই চোখ বন্ধ করতাম তখনই ওই দৃশ্য আমার চোখে ভাসতো, যে কি হলো ব্যাপারটা, কেন হলো, কি জন্য হলো, আমরা কার ক্ষতি করেছি, এরকম নানান চিন্তা ভাবনা মাথায় আসতো। হয়তো আমরা চারিদিকে আমার মা বোন আর বাবা ঘুমাচ্ছে আর আমি পাশে জেগে রয়েছি, এমন ব্যাপার ছিল। মিনিটে মিনিটে চোখ খুলে যেত। ঠিক এরকম 2 দিন যাওয়ার পরে ঠিক ভোর 5টা নাগাদ, কালী পুজোর তখন যত সম্ভব 2 দিন মানে কালী পুজোর পরের দিন, ঠিক আছে। হুম মা না আবার হঠাৎ করে কান্না শুরু করলেন। এবার এবার অ্যাকচুয়ালি না কান্নাটা ছিল ওদের না, ওরা ছেড়ে চলে গেছিল। হুম এবার অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমার মায়ের নার্ভ ফেটে গেছে, মানে না পুরো অকেজ হয়ে গেছে, আর সে পাগল হয়ে গেছে। তখন আমরা হ্যাঁ, আমি একটা কথা বলি, যেখানে হচ্ছে আমাদের মানে আমি এর আগে অনেক ঘটনা এমন শুনেছি আর অনেক কিছু জেনেছি যে যখন কোনো প্রেত বা কোনো আত্মা যাই বলো না কেন, যখন কোনো মানুষের উপর ভর করে তখন সহজে ছাড়তে চায় না, আর হ্যাঁ। যখন ছেড়ে যায় তখন শরীরের কোনো না কোনো একটা কিছু ক্ষতি করে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা এই ব্যাপারটা আমিও একটা ভিডিওতে শুনেছিলাম। হুম এবার তখন না আমার মাথায় অত অত কিছু আসেনি। হুম এবার আমার মা সে নাক নষ্ট হয়ে যায়, আবার রীতিমতো আমার মা বসে যায়, তো জেগে ওঠে আর কি। হুম এবার সেই সেই ভোর 5টা নাগাদ সে বিশাল মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হুম আমার মা ওইদিকে সে ভয়ঙ্কর কান্না আবার শুরু করেছে। হ্যাঁ, এবার আমরা সবাই জেগে যাই ফ্যামিলির। বাবা বললেন যে কি হয়েছে কি হয়েছে। মা এবার মার চোখটা না পুরো রীতিমতো লাল হয়ে গেছে, মানে পুরো লাল, পুরো একদম পুরো ন্যাচারাল লাল হয়ে গেছে, চোখের মণি যেন ফেটে চলে আসবে এমন ভাবে উনি তাকিয়ে আছেন আমাদের দিকে। এবার তুমি বোঝো ব্যাপারটা, যে কোনো মানুষ যদি ওরকম ভাবে তাকিয়ে থাকে আমাদের কোনো মানুষের দিকে, ওরকম সিচুয়েশনে তো কেমন লাগবে। এবার
সঙ্গে সঙ্গে বাবা বললেন যে দাঁড়া, আমি তোর কাকিদের একটু ফোন করছি, তারপরে তুই মাকে একটু ধর কিছুক্ষণ। আবার আমি তো ভয়, আমি তখন বাবাকে বললাম ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। এবার বাবা বাইরে গিয়ে কাকিদের ফোন করলেন, কাকিরা আসলো, ঠিক আছে। আমি ততক্ষণ মাকে সে কোন রকম ভাবে চলে গেছি, বোন পাশে বসে না চুপচাপ সব দেখছে। আর তুমি বিশ্বাস করবে না, আমার বোন এতটা স্ট্রং মেয়ে, এতটা স্মার্ট মেয়ে না, ও তখন আর কোনো রিয়াকশনই করেনি। ও এতটা স্ট্রং ছিল ওই টাইমে। ও সাধারণ বাচ্চারা কি বলে কান্নাকাটি শুরু করে, না থাকবো না থাকবো না, মার কাছে থাকবো না, এরকম শুরু করে। আমার বোন ওই টাইমে না পুরো একদম মানে একদম নর্মাল ছিল আর কি। আমি ওকে বোঝালাম যে তোর কিচ্ছু হবে না, মার তুই চুপচাপ তুই বসে থাক, কিচ্ছু হবে না। এবার ও সে শুনে নর্মাল ছিল। এবার তারপরে কাকিরা আসলেন, কাকিরা বললেন যে আমার বাড়ি নিয়ে চলো, তুমি ওই পীর বাবাকে আবার একবার ফোন করো। হ্যাঁ, এবার আমরা তো আর ডক্টর না যে মার আবার কি হলো আমরা জানবো। এবার আমরা স্বাভাবিকভাবে নিয়েছি যে আবার এসেছে, আবার এসে মাকে অ্যাটাক করেছে। কিন্তু এবার বাবা ফোন করলেন ওই পীর বাবাকে, তখন যত সময় 9টা বেজে গেছে। ওই কাকিদের বাড়িতে ছিলাম, আমাদের বাড়ি পুরো বন্ধ, তালা মেরে আমরা কাকির বাড়ি চলে গেছি মাকে নিয়ে। এবার ওই মানে বাবা ফোন করলেন, তারপরে উনি বললেন যে উনি ওখান থেকেই দেখতে পাচ্ছেন যে, উনি বললেন যে ওইসব কিছুই না, ওরা আর নেই, ঠিক আছে। এবার বাবা রীতিমতো রেগে গিয়ে বলেছে ওরা যখন নেই তখন আবার কেন হচ্ছে এরকম। এবার উনি বললেন যে ওরা আর নেই, তুমি একটা কাজ করো, তুমি এবার একটা ডক্টর দেখো। এবার আমি একটা কথা তোমাকে বলতে অবাক লাগবে, এবার তোমার আমার সকল শ্রোতা বন্ধুদেরও হয়তো অবাক লাগতে পারে যে ব্যাপারটা কি হয়েছিল। উনি জানতেন যে আমার মার নার্ভের প্রবলেম হয়ে গেছে, কিন্তু উনি ব্যাপারটা আমাদের বলেননি, সত্যি কথা এইটাই আর কি। এবার উনি পরে এই ব্যাপারটা বলেছেন যখন মার ঠিক হয়ে গেছে। এবার আমি ঘটনায় আসছি। এবার আমরা রীতিমতো আমাদের আশেপাশে যে কজন ডক্টর রয়েছে, নিউরোলজিস্ট রয়েছেন, টপ টপ ডক্টর রয়েছে, সবার মাকে দেখালাম, ঠিক আছে। এবার এরকম দেখানোর 3 দিন পরে না আমার মা হঠাৎ করে মানে যদি মানে কালী রণচণ্ডী রূপ হয় না, যে কালীর নৃত্য, হ্যাঁ কালীর নৃত্য দিনটা যত সম্ভব ছিল শনিবার, আবার ঠিক শনিবার সেই সেম বার শনিবারে মা হঠাৎ করে না ঠিক ওই সকাল 9টার থেকে সেই নৃত্য শুরু করে, মানে না শুরু করলে মা কালীর মতো এক হাত তুলে এক পা তুলে, ঠিক আছে। এবার সেই ভয়ঙ্কর দৃশ্যের জিভ বের করে নিয়েছে। এবার সঙ্গে সঙ্গে না উনি মানে একটা ভয়ঙ্কর গলায় বলছে, এবার ওই গলাটা ওনার গলা ছিল না, মানে আমার মার গলা ছিল না, আমরা বুঝতে পেরেছি। এবার ওটা ছিল অ্যাকচুয়ালি মাতারা স্বয়ং, মাতারা স্বয়ং তখন আমার মার উপর ভয় পড়েছে। হ্যাঁ, এবার এবার বলছে গোপাল তোর 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 স্বামীকে, তোর সরি তোর স্ত্রীকে, তোর বাচ্চাকে আমি বাঁচিয়ে দিলাম, এবার তোর আমারও একটা কাজ করতে হবে। উনি বলছেন আর কি ওই অবস্থা। এবার বাবা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে গেলেন, নমস্কার নমস্কার করে বললেন যে এরকম এরকম গিয়ে তারাপীঠে, মানে উনি কিছু রিচুয়াল দিয়েছিলেন, ঠিক আছে। তারাপীঠে গিয়ে এই সেম বছরই তোকে আমার জন্য এইসব করতে হবে, ঠিক আছে। এবার স্বাভাবিক কথা, তোমাকে যদি কেউ কোনো সুবিধা করে, মানে কেউ কোনো তোমার কাজ করে, সে ভগবানই হোক মানুষ হোক, এবার তার হয়ে সে কিছু প্রেফার চাইবে পরে। এবার উনিও এবার স্বয়ং মাতা এরকম চাইলেন। এবার আমার বাবা না, মানে আমার পাশে আমার বাবা না, আমার হচ্ছে জেঠুর মেয়ে, সে প্রশ্ন করে, মানে একটু সাহস করে প্রশ্ন করে যে তুমি যে মা তারা আমরা কি করে বুঝবো তা। এবার বুঝতে পারছো কেমন একটা ভাইটাল প্রশ্ন করে বসেছে তখন ওই মুমেন্টে। ওই মা তারা না, মানে ওই সময় ঠিক আমার মার মধ্যে যিনি ছিলেন, সে মা তারাই হোক আর যেই হোক, ওই হঠাৎ করে বলেছি তুই একবার যে লোহার কলসি গুলো হয় না, যার মধ্যে বিয়ের ওই জল টল ভরতে যাওয়া হয় আর কি, ওই কলসি তুই তুই কলসিতে পুরো জল নিয়ে আয় পুরো ভরে, ওটা আমি আমার এই দুটো দাঁতে চোয়ালে করে আমি রাস্তা অব্দি যাবো। এবার বুঝতে পারছো, না হলে ওটার ওজন 4 কেজি ছিল, 4 কেজি, তুমি বুঝতে পারো 4 কেজি ওজনের ওই কলসি বলছে আমি মুখে করে নিয়ে যাবো। এবার আমরা দেখছি সব ফালতু কথা বলছে, কিছুই হবে না। এবার আমার সব ওই কথা মতো আমার কাকিরা আনলেন। এবার সঙ্গে সঙ্গে আমার মা ওই ওখানে রাখা হলো ঠিক দুয়ারে, বলছে তোরা দুয়ারে রেখে দে, আমি তোদের এবার আমার মজা আমার খেলা দেখাচ্ছি, এরকম বলছে। এবার সঙ্গে সঙ্গে না আমার মা কিরকম পজিশনে বসে গেল, কিরকম বলবো তোমাকে, একটা বাচ্চা হামাগুড়ি দেয় কিরকম ভাবে, দেখেছো তো, দু হাত গেড়ে পা গেড়ে ওরকম না বসে গেছে পুরো, মানে একটা বিড়াল কোনো কিছুতে অ্যাটাক করতে চলে যায়, একটা বিড়ালের অ্যাটাকের যেরকম পজিশন ওরকম পজিশনে বসে গেছে।
এবার সে দাঁত কিচিমিচি করে সে কলসির যে দুটো ফাঁক হয়, মানে যে যে ওই মেন যে পয়েন্টটা উপরে, হুম 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 ওই কলসি, ওই 4 কেজি কলসি দাঁতে নিয়ে নিয়েছে। হুম আর দাঁতে নিয়ে পুরো দাঁড়িয়ে গেছে আর কি। মানে তুমি বিশ্বাস করতে পারবো না, মানে যে 4 কেজি কলসি একটা সাধারণ মহিলা কি করে মুখে, তার তো চোয়াল খুলে চলে আসবে। হুম এবার ওই ওনার দাঁতে না কোনো এক ফোঁটা রক্তও বেরায়নি। এবার সঙ্গে সঙ্গে ওই ওই ঘটি নিয়ে টানা দৌড় মেরেছে রাস্তার দিকে। এবার আমার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে আবার কি হবে, আবার কি হবে। পিছনে পিছনে গেলাম, যে সব ঘটি পুরো ওই কথা দিয়েছিল যে রাস্তা অব্দি যাবে শুধু, হুম রাস্তায় গিয়ে তারপরে আবার অজ্ঞান হয়ে গেছে। মানে শরীরটা ছেড়ে দিয়েছে তখন? শরীরটা ছেড়ে দিয়েছে। এবার তখন তো আমরা আর কি করব, সঙ্গে সঙ্গে মা উঠে আবার স্বাভাবিক হয়ে গেলেন। তারপরে মা উঠে বাবা বললো মাকে সব ঘটনা, এরকম এরকম ব্যাপার। মা আবার সে তারা মাকে নমস্কার টমস্কার করলেন। মানে এই যে এই যে সিমটমসটা হয়েছিল না, এই জিনিসটা টানা আমার সবার প্রায় 1 মাস হয়েছিল। আর ওই তুমি বিশ্বাস করবে না যে আমার টানা 1 মাস আমাদের বাড়িতেই ছিলাম না। হয়তো ধরো আমাদের বাড়ি ধরো এখানে, মানে এখানে বলতে ধরো তোমার বাড়ি আর তোমার একদম পাশের বাড়ি, আচ্ছা একদম তোমার পাশের বাড়ি, এরকম পজিশনে ছিলাম, কিন্তু আমরা আমাদের বাড়িতে কোনোদিন ঢুকিনি। ওই 1 মাস আমরা আমাদের বাড়ির দিকে তাকাই পর্যন্ত নি, এমন একটা পজিশন। আমরা সারাদিন ওই বাড়িতে খেতাম, স্নান করতাম, ওই বাড়িতে থাকতাম। এরকম করে যাওয়ার পরে পরে না, আর তোমাকে একটা কথা বলে রাখি যে ওই 2022-2023 ছিল আমার মাধ্যমিক এক্সাম অ্যাকচুয়ালি। আচ্ছা আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, এবার তুমি বুঝতে পারছো। এবার কোন রকম ভাবে টেস্ট পরীক্ষাটা দিলাম, ঠিক আছে। এবার আমি ভেবেছিলাম টেস্টটা হয়তো ভালো হবে না, এবার কোনো রকম ভাবে আমি স্টার মার্কস পেয়ে গেছিলাম, ঠিক আছে। হুম এবার হয়তো তার জুলাই আগে যা যা পড়েছিলাম সব ভালোভাবে হয়তো পড়েছিলাম, আশা করি ভগবানের কৃপা পেয়ে গেছি স্টার মার্কস। এবার উনি সবাই কোন রকম ভাবে বললো যে তুই মাধ্যমিকটাতে কোন রকম ভাবে তুই ফার্স্ট ডিভিশনে পেলেও হবে, এই ব্যাপার আর কি। এবার একটা স্বাভাবিক ছেলে ওর মধ্যে থাকলে তার মাইন্ড সেট আপ কিরকম হবে সে আশা করি সবাই বুঝবে। হুম এবার মাধ্যমিক পরীক্ষা হলো। এবার ওই যে জিনিসটা আমার মাধ্যমিক পরীক্ষার উপর বিশালভাবে এফেক্ট করেছিল। এবার আমার মাধ্যমিক ওর ফলে আমার মাধ্যমিকের রেজাল্টটা হয়তো সেরকম ভাবে সবার আশাপ্রাপ্ত হয়নি, কোন রকম বা মোটামুটি ভাবে হয়েছে। এরকম এরকম যাওয়ার পরে তারপর আমার মা আস্তে আস্তে এই একটা হাবড়ায় থাকে, মানে হাবড়ায় আসে না, যেটা বিখ্যাত ডক্টর ওই গৌতম সাহা নাম, ওনার কাছে দেখালো আমার মাকে আমার সব বাবারা, মানে বাবা আর কি। তারপরে দেখানো ঠিক এই 6 মাস, তারপরে ওনার এরকম 1-2 মাস যাওয়ার পরে পরে উনি ওষুধ দিলেন, তারপরে আমার মা ঠিক হলেন আর কি। হুম তখন তারপর থেকে ঠিক 2023-এ ঠিক আমার মাধ্যমিক হয়ে গেল। তারপরে আমাদের আবার 11 ক্লাস শুরু হলো, ঠিক ওই মোমেন্ট থেকে আমরা আবার নর্মাল হয়ে গেছে আর কি, সবার স্বাভাবিকভাবে তারপরে চলছে। আচ্ছা এখন সব ঠিকঠাক? হ্যাঁ এখন সব ঠিকঠাক আছে। এবার কি হয়, আমার মা যেহেতু নার্ভের পেশেন্ট, তো হুম মাঝে মধ্যে ধরো আমাকে চিনতে পারে না। ও এবার আমার সামনের বছর আমার আবার এইচএস, এবার একটা মাথায় একটা প্রেশার কাজ করে। এবার ধরো মাঝে মধ্যে মা আমাকে চিনতে পারে না, বোনকে চিনতে পারে না, এটা অদ্ভুত রকমের বিহেভ করে মাঝে মধ্যে আর কি। ম্যাক্সিমাম টাইম ঠিক থাকে আর কি। এখন আমার মোটামুটি স্বাভাবিক আছে আপাতত। আচ্ছা, তো সায়ন ধন্যবাদ আমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করবার জন্য। খুবই ভালো লাগলো ঘটনাটা শুনে। আর আশা করছি এইভাবেই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবে আর আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করতে থাকবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। আচ্ছা টাটা। হুম। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই পডকাস্টে ঘটনাটি আপনার ভালো লেগেছে। তো বেশি কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অনুভব মাহাতো, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন বেলিঘাটা ইয়ং মেন্স রিফিল, কমেন্ট করেছেন একে আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন মাতুয়া মহাসংঘ, কমেন্ট করেছেন স্বপ্না বোজাল, অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন চন্দ্রানী মণ্ডল, আমাদের সঙ্গে রয়েছেন বিদাস এফএফ, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন একে। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য।
আবার দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।